হরিয়াপাড় গ্রামে রাধা এবং বিন্থা নামে দুই বোন থাকত। বিন্থা বয়সে বড় এবং তার স্বভাব ছিল কঠোর। অন্যদিকে রাধা একজন বিধবা, যে বহু বছর ধরে তারই বাড়িতে আশ্রয় নিয়েছিল। ঘুমন্ত রাধাকে রেগে তুলে দিয়ে বিন্থা বলল, ওঠ মহারানী, 50 বছর বয়স হলো, কিন্তু তোর ঢং এখনো রাজকুমারীর মতো। সূর্য মাথায় উঠে গেছে আর তুই এখনো নাক ডাকছিস, একটুও লজ্জা নেই? রাধা সাথে সাথে উঠে গেল। ক্ষমা করো দিদি, কিছুক্ষণ আগেই চোখ লেগে গেছিল, সারা রাত ঘুমাইনি আমি। রাধার এই কথা শেষ হতে না হতেই বীরজু, বিন্থার স্বামী, ক্রোধে ভরা অবস্থায় ঘরে ঢুকল। তুমি জানো এই সময় জঙ্গলি জন্তুরা ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে। সব কৃষক সকালে খেতে চলে যায়, আর আমি না খেয়ে খেতে যাই না। এখনো পর্যন্ত রান্না কেন হয়নি? চল রাধা, জলদি ওঠ, গরম গরম রুটি আর সবজি বানা। আমার ছেলে মোহনও তো উঠতে চলেছে। রাধা চুপচাপ রান্নাঘরে চলে গেল এবং কিছু না বলে রুটি আর সবজি বানাতে শুরু করল। অল্প কিছুক্ষণের মধ্যেই সে থালায় গরম খাবার পরিবেশন করে মোহন ও বীরজুর সামনে রাখল। মা, কতবার বলেছি রান্নাটা তুমি করো, আবার নুন বেশি। প্রত্যেকবার মাসিকে দিয়ে না রান্না করালেই তো পারো। অলক্ষী, তোর সর্বনাশ হোক! হতভাগী, সকাল সকাল আমার ছেলের মন খারাপ করে দিল। 50 বছর হলো, কিন্তু রান্না করা শিখলি না। একে বাড়িতে রাখার দরকার কি ছিল? ওর স্বামী মারা গেছে, তো আমরা কি করব? 30 বছর ধরে আমাদের ওপর বোঝা হয়ে বসে আছে। আমারই বুদ্ধি লোপ পেয়েছিল। মা বাবা তো স্বর্গে চলে গেলেন, কিন্তু এই বোঝাটা আমার মাথায় ফেলে গেলেন। মায়া করে একে নিয়ে এসেছিলাম যাতে সমাজ বিধবাকে খোঁটা না দেয়, কিন্তু এ তো প্রতিদিন কিছু না কিছু উল্টো কাজ করে। মোহন আর বীরজু রেগে সেখান থেকে চলে গেল। বিন্থা সেখানেই দাঁড়িয়ে রাধাকে ঘুরতে ঘুরতে বলল, এবার শান্তি পেলি তুই? আমার স্বামী আর ছেলেকে নারাজ করে দিলি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? চল তাড়াতাড়ি, তোকে ঝাড়ু দিতে হবে, বাসন ধুতে হবে, গরুকে ঘাস দিতে হবে, দুধ বের করতে হবে, বিচুলি কাটতে হবে এবং তারপর দুপুরের খাবারও বানাতে হবে। রাধা চোখের জলে ডুবে চুপচাপ সমস্ত দায়িত্ব পালন করতে লাগলো। দুপুর পর্যন্ত যখন সে থালায় খাবার পরিবেশন করে খেতে যাবে, তুই জানিস যখন পর্যন্ত আমার স্বামী আর ছেলে না খায় আমি খাই না, আর যতক্ষণ আমি না খাবো তুইও খাবি না। তবু খেতে বসে গেলি? দিদি, সকাল থেকে কাজ করছি, এখন বুড়ো শরীর, খিদে পেয়েছিল। যেমন তুই বুড়ো হচ্ছিস, তোর জিভ লম্বা হয়ে যাচ্ছে। যা, আজ খাবার পাবি না তুই। তুমি আমার নিজের বোন দিদি, কি কোনো এক বোন তার বিধবা বোনের সাথে এমন ব্যবহার করে? হ্যাঁ, কারণ যখন মা বাবা বেঁচে ছিলেন তারা তোকে বেশি ভালোবাসতেন। আমি বড় ছিলাম, তবু আমি সেই মমতা পাইনি। তোমার ভুল ধারণা হচ্ছে দিদি, মা বাবা তোমাকেও খুব স্নেহ করতেন। যদি তোমার এমন মনেও হয়, তবে আমার ওপর প্রতিশোধ কেন নিচ্ছ? আচ্ছা,
তাহলে তোর আমাদের খোটা খারাপ লাগে? তাহলে এখানে বসে আছিস কেন? যা, জঙ্গলে নিজের বাসস্থান তৈরি কর। আমরা তোকে জোর করে ধরে রাখিনি। রাধা চোখের জল নিয়ে ঘরের বাইরে এসে বসে গেল। তার কাঁপা কাঁপা কাঁধ আর ক্লান্ত শরীর দেখেও কারো মন গলে গেল না। তখনই গ্রামের প্রধানের ছেলে আদিত্য সেখানে এসে পৌঁছালো। আদিত্যের হাতে ছিল খাবারের থালা। সে আস্তে আস্তে রাধার কাছে গেল এবং থালাটি তার সামনে রেখে দিল। এটা খেয়ে নিন। আমি জানি আজও আপনাকে আপনার বড় বোন খাবার দেননি, আর আপনার স্বাভিমান আপনাকে অন্যের সামনে হাত পাততে দেবে না। রাধা একেবারে চমকে গেল। তুমি রোজ আমার জন্য কেন চিন্তা করো? কেন জানি না, আমার এমন মনে হয় এই যেন আমার সঙ্গে আপনার বহু বছরের সম্পর্ক রয়েছে। এবার আর না করবেন না, এটা খেয়ে নিন। এইমাত্র মা তাজা খাবার বানিয়েছেন, আমি তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে এলাম। আমি এটা খেতে পারি না। যদি আমার বড় বোন দেখে ফেলে তবে সে খুব রেগে যাবে। আপনি যদি না খান তবে আমিও খাবার খাবো না। বাধ্য হয়ে রাধা থালা থেকে এক গ্রাস খাবার তুলল। সে সকাল থেকে ক্ষুধার্ত ছিল। থালা দেখেই তার ভিতরের খিদে জেগে উঠল। তখনই সেখানে বিন্ধ্যা এসে গেল। যখন দেখি রোজ থালা নিয়ে চলে আসে, প্রধানের ছেলে, তাই কিছু বলি না। অন্য কেউ হলে এতক্ষণে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতাম। আদিত্যের মুখে রাগ ফুটে উঠল। ফালতু কথা বলবেন না, আমি সব জানি। আপনি আপনার ছোট বোনের ওপর কেমন অত্যাচার করেন, তা আমার থেকে লুকানো নেই। বেচারি বুড়ো হয়ে গেছে, আর আপনি তাকে গাধার মতো সারাদিন কাজ করান। আপনার লজ্জা হওয়া উচিত। যদি এ কাজ না করে তবে আর কে করবে? আপনার ছেলে মোহন জোয়ান হয়ে গেছে, তার জন্য একজন ভালো মেয়ে বিয়ে করিয়ে আনুন, সেই বাড়ির কাজ করবে। আপনি কে আমার ঘরের ব্যাপারে মাথা গলানোর? আজ তো আমি আপনার প্রধানের কাছে নালিশ অবশ্যই করব। আদিত্য কিছু বলল না। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। ওদিকে প্রধান ক্ষেতের দিকে যাচ্ছিলেন যে রাস্তায় বিন্ধ্যা তার সাথে দেখা করতে পৌঁছালো। আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম মোড়ল মশাই। কি হয়েছে বিন্ধ্যা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আপনার ছেলেকে বোঝান, রোজ রোজ আমার বাড়িতে চলে আসে থালা নিয়ে, আমার বোনকে খাবার খাওয়ায় যেন আমি তাকে খাওয়াই না। এখন তো আমার ঘরের বিষয়ে দখল দিতে শুরু করেছে। আমি এতদিন আপনার সম্মান করতাম, কিন্তু আর সহ্য করব না। এই বলে বৃদ্ধা চলে গেল। সন্ধ্যায় প্রধান বাড়ি ফিরে এলেন এবং আদিত্যকে ডাকলেন। তুমি কেন রাধার সাথে দেখা করতে যাও? আমি জানি বিন্ধ্যা আপনার কাছে আমার নালিশ করতে এসেছিল, কিন্তু আপনি জানেন না সে রাধার সাথে কেমন ব্যবহার করে। রাধার বুড়ো হাড়েও দয়া করে না, সারাদিন তাকে দিয়ে কাজ করায় আর খাবারও দেয় না। যদি এমন হয় তবুও সেটা তাদের ঘরের ব্যাপার। আমি আমি কতবার বলেছি, এখন তোমার 30 বছর বয়স হয়েছে, বিয়ে করে নাও, তোমার মন সেখান থেকে সরবে। কিন্তু কিন্তু তুমি আমার কথাই শোনো না। বাবা, আমি কারো ওপর অত্যাচার হতে দেখতে পারি না। প্রধান একটি লম্বা নিঃশ্বাস নিলেন এবং আদিত্যের দিকে তাকালেন।
তোমার কি মনে হয় আমার কি রাধাকে দেখে খারাপ লাগে না? বিশেষ করে সেই গোপন রহস্য জানার পর, যা কেবল আমিই জানি। কোন রহস্য? যখন রাধার 20 বছর বয়স ছিল তখনই তার স্বামীর মৃত্যু হয়েছিল, কিন্তু এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না, তাকে হত্যা করা হয়েছিল। কি? আর আর সেই হত্যা আর কেউ নয়, রাধার বোন বিন্ধা এবং তার স্বামী বিরজু করেছিল। আপনি কি করে জানলেন? এক রাতে রাধার স্বামীর মৃত্যুর কিছুদিন পরই আমি বিরজু আর বিন্ধাকে আস্তে আস্তে কথা বলতে শুনেছিলাম। বিন্ধা বলছিল কারো সন্দেহ হয়নি যে আমরা তাকে বিষ দিয়েছি, আর বিরজু বলেছিল এবার রাধা আমাদের কাছেই থাকবে, তার স্বামীর সব গহনাও আমাদের হয়ে যাবে। প্রধান কিছুক্ষণ চুপ থাকলেন। আর সেটাই হয়েছিল। রাধার মা বাবা আগেই মারা গিয়েছিলেন, তার কোনো ভাইও ছিল না, তার কোনো আশ্রয়ও ছিল না। গ্রামবাসীরা তাকে খোঁটা দিতে শুরু করলো। সে তার স্বামীর সব গহনা নিয়ে বিন্ধার বাড়িতে চলে এলো। প্রথমে তো বিন্ধা তাকে স্নেহের সাথে রাখলো, কিন্তু কিন্তু তারপর আসল রং দেখিয়ে দিল। প্রধান উঠে বাইরে চলে গেলেন। পরের দিন আদিত্য আবার রাধার সাথে দেখা করতে পৌঁছালো। তার মনে এখন আর কোনো সংশয় ছিল না। তার মনে হলো যে এই অন্যায় আর সহ্য করা যায় না। আমার আপনার সাথে জরুরি কথা আছে। আমি যা দেখেছি আর শুনেছি তা আমি আপনার থেকে লুকিয়ে রাখতে পারি না। কি হয়েছে আদিত্য? তুমি এত ব্যাকুল কেন? আপনার স্বামীর মৃত্যু, সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সেটা একটা ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্র আপনার নিজের বড় বোন বিন্ধা এবং তার স্বামী বিরজু করেছিল। কি? তুমি কি বলছো? বিন্ধা দিদি? না আদিত্য, এটা কি করে হতে পারে? সে আমার বড় বোন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আদিত্য তার বাবার মুখ থেকে শোনা সমস্ত ঘটনা বিন্ধাকে জানিয়ে বলল, এটাই সত্যি। আমার বিশ্বাস আপনার মহারাজ বিক্রম সিংহের কাছে ন্যায় চাওয়া উচিত। ন্যায়? আদিত্য, এই ঘটনা তো 30 বছর পুরনো হয়ে গেছে। মহারাজ কি আমার কথা বিশ্বাস করবেন? আপনি যদি আমার সাথে চলেন তবে আমি তাকে সবকিছু বোঝাবো। আমার বাবা মোড়ল মশাইও আপনার কথায় সাক্ষ্য দেবেন। আদিত্য রাধাকে সাথে নিয়ে রাজমহলে পৌঁছালো, যেখানে রাজা বিক্রম সিং দরবারে বিরাজমান ছিলেন। মহারাজ, আমি আপনার চরণে এসে একটি নিবেদন করতে চাই। এই বুড়ি রাধার সাথে 30 বছর ধরে বিন্ধা এবং তার স্বামী বিরজু অন্যায় করেছে। তারাই রাধার স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলেছিল এবং তার সমস্ত গহনাও হজম করে নিয়েছে। আদিত্য, তুমি যা বলছো তা অত্যন্ত গুরুতর অভিযোগ। ন্যায় দেওয়ার আগে আমাদের অন্য পক্ষকেও শুনতে হবে। তোমার বাবা মোড়ল মশাইকে এবং রাধার বোন বৃন্দা ও তার স্বামী বীর্যকেও ডাকতে পাঠাবো। কিছুক্ষণ পরেই মোড়ল মশাই বিন্ধা এবং বীরজু দরবারে দাঁড়িয়েছিল। এসব কি করছো তুমি আদিত্য? মোড়ল মশাই, আপনার ছেলে আদিত্য বলছে যে রাধার স্বামীর মৃত্যুতে বৃন্দা এবং বীরজুর হাত ছিল।
সে জানিয়েছে যে আপনি নিজে 30 বছর আগে এ কথা শুনেছিলেন। হ্যাঁ মহারাজ, এটা সত্য। 30 বছর আগে আমি ক্ষেতের দিকে যাচ্ছিলাম, যখন আমি রাধা, বিন্ধা এবং বীর্যর কথা শুনেছিলাম। তারা নিজেদের মধ্যে বিষ দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছিল। মহারাজ, এটা মিথ্যা। 30 বছর পুরনো কথা আজ কেন আলোচনায় আনা হচ্ছে? যদি এমন কিছু ছিল তবে মোড়ল মশাই সেই সময় দরবারে এসে কেন জানাননি? মহারাজ, আমি সত্য বলার মন তৈরি করেছিলাম, কিন্তু পরে কিছু ভেবে চুপ থেকে গেলাম। কিন্তু আমি যা শুনেছিলাম তা আজও আমার মনে জীবন্ত আছে। মহারাজ, এখন আমার মনে পড়ছে, যেদিন আমার স্বামীর মৃত্যু হয়েছিল সেদিন বৃন্দা আর জামাইবাবু আমার সাথে দেখা করতে এসেছিলেন। তাদের যাওয়ার কিছুক্ষণ পরে আমি আমার স্বামীকে খাবার পরিবেশন করেছিলাম। খাবার খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়েছিল। আমি আদিত্যের কথায় পুরো বিশ্বাসী। এগুলো খুবই গুরুতর অভিযোগ, কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই। যতক্ষণ পর্যন্ত প্রমাণ পেশ না করা হবে আমি শাস্তি দিতে পারি না। প্রমাণ আনো, তখন আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব। দরবার শেষ হলো। মোড়ল মশাই আদিত্যকে নিয়ে বাড়ি ফিরে গেল এবং রাধা একা নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু সেখানে আরো একটি ঝড় তার জন্য অপেক্ষা করছিল। মা, তুমি একে এখনো বাড়িতে রেখেছো? এ কোনো মাসি নয়, এ মাসি নামে কলঙ্ক। কি করে সহ্য করছো একে? ধাক্কা মেরে বাইরে বের করে দাও। বিন্ধা আর বীরজু রাধাকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল। এদিকে প্রধান আদিত্যকে বলল, দেখলে তো, বিন্ধা নিজের বোনকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বলছি, ভুলে গিয়েও সেই রাধাকে আমাদের বাড়িতে এনো না। না হলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। আদিত্য মজুর ছিল। রাধা একা হয়ে গিয়েছিল। সে গ্রামের প্রত্যেক ব্যক্তির কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ এগিয়ে এলো না। হেরে গিয়ে রাধা জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে রাধা কান্নায় ভেঙে পড়ছিল। তখন একটি আওয়াজ তার কানে এলো। বেটি, কেন কাঁদছিস? মহারাজ, আমার জীবন নষ্ট হয়ে গেল। 30 বছর ধরে আমি এটাই ভেবেছিলাম যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এখন জানতে পারলাম যে আমার বোনই, আমার নিজের বোনই তাকে মেরে ফেলেছে। আমার অতীত সময় কি আবার ফিরে আসতে পারে? অবশ্যই ফিরে আসতে পারে। আপনি কি বলছেন? কিভাবে? আমি কোনো সাধারণ সাধু নই বেটি, আমি অলৌকিক শক্তিধর এক সাধু। তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো সেখান থেকে এগিয়ে যেতে থাকো, চলতে থাকবে যতক্ষণ না তুমি ক্লান্তিতে ভেঙে পড়ো। তারপর জঙ্গলের চারদিকে ময়না পাখিকে ডাকবে এবং বলবে, আমাকে নদী কিনারে বসে থাকা সাধু মহারাজ পাঠিয়েছেন। তারপর কি হবে? সেই ময়না পাখি তোমার সামনে প্রকট হবে। সে তোমাকে একটা জাদুকরি আপেলের ঠিকানা বলে দেবে। সেই ফলটি খাওয়ার পর তুমি আবার জোয়ান হয়ে যাবে।
সেই পাখি তোমার আজীবন বন্ধু হয়ে যাবে এবং তোমার সব আদেশ পালন করবে। কিন্তু মনে রেখো, সেই ফল তখনই খেতে পারবে যখন ময়না পাখি আর সেই ফল তোমার সত্যের ওপর বিশ্বাস করবে। রাজা বিক্রম তো আমার সত্যের ওপর বিশ্বাস করলেন না, তাহলে এটা কি করে হবে? যদি তোমার চোখ থেকে ঝরা জল সত্যি হয়, তবে বিশ্বাস করো, সেই ময়না পাখি আর জাদুকরি ফল তোমার সত্যের ওপর বিশ্বাস করবে। এই বলে সাধু অন্তর্ধান হয়ে গেলেন, আর রাধা এগিয়ে যেতে লাগলো নিজের সত্যের সন্ধানে। রাধা সাধুর বলা জায়গার দিকে অনবরত এগিয়ে চলল। অনেক ক্রোশ হেঁটে চলার পর তার পা জবাব দিয়ে দিল। ক্লান্ত হয়ে সে একটি পাথরের কাছে পড়ে গেল এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে রং বেরঙের ময়না, আমাকে সাধু মহারাজ তোমার কাছে পাঠিয়েছেন। পরের মুহূর্তেই বাতাসে রং বেরঙের আলো ছড়িয়ে গেল এবং একটি মনোমুগ্ধকর ময়না পাখি প্রকট হলো। সে রাধার দিকে তাকিয়ে মানুষের গলায় বলে উঠল, তুই আমাকে কেন ডেকেছিস নারী? আমাকে সেই জাদুকরি আপেলের ঠিকানা বলে দাও, যাতে আমি আমার সময় ফিরে পেতে পারি, যাতে আমি আবার সব কিছু ঠিক করতে পারি। ময়না পাখি কিছুক্ষণ তাকে ঘুরতে লাগলো, তারপর হাসতে হাসতে বলল, বোকা নারী, সেই ফল পাওয়া এত সহজ নয়। তোকে সত্যের পরীক্ষা দিতে হবে। তোর জীবনের সব কারণ আমাকে বলতে হবে এবং খেয়াল রাখিস, যদি তোর কারণে একটুও ছল থাকে বা তোর হৃদয়ে এক ফোঁটা কপটতা থাকে, তবে তুই সেই মুহূর্তে ছাই হয়ে যাবি। আমার মঞ্জুর। পরের মুহূর্তেই ময়নার চোখ থেকে রং বেরঙের রশ্মি বেরোতে লাগলো, আর রাধার চোখের সামনে সব কিছু বদলে গেল। সে নিজেকে একটি সুন্দর গাছের সামনে দেখল। গাছের সবচেয়ে উঁচু ডালে একটি ঝলমলে ফল ঝুলছিল। তখনই সেই আপেল নিজেই রাধার দিকে তাকিয়ে বলে উঠল, তুই আমাকে কেন পেতে চাস? রাধা গভীর নিঃশ্বাস নিয়ে তার পুরো গল্প সেই ফলকে শোনাতে লাগলো। তার স্বামীর হত্যা, তার সম্পর্কের বিশ্বাসঘাতকতা এবং তার ভেঙে যাওয়া জীবনের যন্ত্রণা। এই বলতে বলতে সে কাঁদতে লাগলো। একটু চোখের জল তার চোখ থেকে গড়িয়ে মাটিতে পড়ল এবং সেই জায়গায় একটি ছোট্ট চারা গাছ জন্মালো। তোর চোখের জল সত্যি ছিল। যদি তাতে একটিও মিথ্যের ফোঁটা থাকতো, তবে এই চারা গাছ কখনোই জন্মাতো না। এখন তুই আমাকে ভাঙতে পারিস। রাধা কাঁপা হাতে সেই ফলটি ভেঙে নিল এবং তা খেয়ে নিল। পরের মুহূর্তেই রং বেরঙের রশ্মির মধ্যে তার শরীর বদলাতে লাগলো। তার বলিরেখা গায়েব হয়ে গেল, চুল ঝলমল করতে লাগলো এবং সে একজন সুন্দর যুবতীতে বদলে গেল। রাধা এখন আবার 20 বছর বয়সী হয়ে গেছে। এখন যতক্ষণ তুই বেঁচে থাকবি, আমি তোর বন্ধু থাকব এবং তুই প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকবি। তাহলে আমাকে রাজমহলে পৌঁছে দাও। রাজা বিক্রম আমার কথায় বিশ্বাস করেননি যখন আমি বলেছিলাম যে আমার স্বামীর হত্যা আমার জামাইবাবু এবং আমার বোন মিলে করেছে। তুই চিন্তা করিস না, এখন রাজা বিক্রমকে তোর কথায় বিশ্বাস করতেই হবে।
ময়নার চোখ থেকে আবার রশ্মি বেরিয়ে রাধার চারিদিক ঘুরতে লাগলো। পরের মুহূর্তে রাধা আর ময়না দুজনেই সেখান থেকে গায়েব হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা সরাসরি রাজ দরবারে প্রকট হলো। কে তুমি, আর এইভাবে রাজ দরবারে প্রকট হলে কিভাবে? মহারাজ, আমি সেই বুড়ি নারী যার কথায় আপনি বিশ্বাস করেননি। রাজা বিক্রম বাকরুদ্ধ হয়ে গেলেন। এমন এমন কিভাবে সম্ভব? এটা সম্ভব মহারাজ। রাধা সেই জাদুকরি ফল খেয়েছে, যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল একটি সত্যির হৃদয়ই লাভ করে। সে এখন আবার জোয়ান হয়ে গেছে, আর আমি তার বন্ধু। ময়নার চোখ থেকে আরো একবার রশ্মি বেরোতে লাগলো এবং রাজা বিক্রমের চোখের সামনে একটি অদৃশ্য চিত্রপট চলতে লাগলো। 30 বছর পুরনো ঘটনা তাতে দেখা যেতে লাগলো। রাজা বিক্রম দেখতে লাগলেন যে কিভাবে বিন্ধ্যা এবং বীরজু রাধার স্বামীর খাবারে বিষ মিশিয়েছিল। যাও, বিন্ধ্যা এবং বীরজুকে তাড়াতাড়ি ধরে হিচড়ে দরবারে নিয়ে এসো। কিছুক্ষণ পরেই সৈনিকরা বীরজু, বিন্ধ্যা এবং তার ছেলে মোহনকে রাজমহলে হিচড়ে নিয়ে এলো। মহারাজ, আমি বিন্ধ্যা ও বীরজুকে নিয়ে আসছিলাম, কিন্তু তাদের পুত্র মোহন চিৎকার চেঁচামেচি করায় আমি তাকেও টেনে হিচড়ে নিয়ে এসেছি। বীরজু, বিন্ধ্যা, মিথ্যা বলার চেষ্টা করো না। আমি সত্যিটা জানতে পেরেছি। তোমরা দুজনে রাধার স্বামীকে বিষ দিয়ে মেরেছিলে। মহারাজ, এটা মিথ্যা। যেদিন থেকে রাধা আমার ওপর মিথ্যা অভিযোগ করেছে, সেদিন থেকে সে বাড়ি আসেনি। তোমার পাশে যে যুবতী দাঁড়িয়ে আছে, সেই হলো রাধা। যেই বীরজু এবং বিন্ধ্যার নজর রাধার উপর পড়ল, তারা দুজনেই চমকে গেল। এটা কি করে হতে পারে? তুমি জোয়ান, তুমি আবার জোয়ান হলে কি করে? এটা তো চমৎকার। এটা কি করে সম্ভব? এটা সব সম্ভব। রাধা জাদুকরি ফলটি পেয়েছি। আমি মহারাজকে সব সত্য দেখিয়ে দিয়েছি। আমি একটি জাদুকরি ময়না পাখি। বিন্ধ্যার বীরজুর চোখ থেকে চোখের জল ঝরে পড়ল। তারা রাজার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমরা নিজেদের ভুল স্বীকার করছি, কিন্তু এতে আমাদের ছেলে মোহনের কোনো দোষ নেই। দয়া করে তাকে ছেড়ে দিন। মহারাজ, এটা সত্যি। মোহনের পরিচালনা যেমন হয়েছে, সে তেমনই তৈরি হয়েছে। তাতে তার দোষ নেই। মোহনের এখন নিজের কাজের জন্য অনুশোচনা হতে লাগলো। সে নজর নিচু করে দাঁড়িয়েছিল। মোহন, তোমার মা বাবাকে শেষবারের মতো দেখে নাও। এরা এখন সারা জীবন কারাগারে থাকবে। আর একটা কথা মনে রেখো, তোমার মা বাবার মতো হওয়ার চেষ্টা কখনো করো না। একজন ভালো মানুষ হয়েও। মোহন কান্নায় ভেঙে পড়ল এবং রাধার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও মাসি। আমি তোমাকে ক্ষমা করলাম বাবা। রাজা বিক্রম বিন্ধ্যা এবং বীরজুকে কারাগারে পাঠিয়ে দিলেন। রাধা, ময়না পাখি এবং মোহনকে নিয়ে গ্রামে ফিরে এলো।
রাধা সমস্ত ঘটনা গ্রামে পৌঁছে আদিত্যকে জানালো। কিছুক্ষণেই এই খবর জঙ্গলের আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে গেল। রাধা, আমার খুব খুশি যে তুমি আবার জীবন পেলে। রাধা, রাধা, তুমি কি আমাকে বিয়ে করবে? রাধা হাসল এবং হ্যাঁ বলে দিল। বাবা, এখন তো আপনার কোনো আপত্তি থাকবে না? এখন আর কি বলবো বাবা, রাধা এখন শুধু জোয়ানই নয়, বরং বরং তোমার থেকে 10 বছর ছোট হয়ে গেছে। এই শুনে সবাই হেসে উঠল। রাধা আর আদিত্যের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হলো। কয়েক বছরে তারা গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল, কারণ রাধার কাছে জাদুকরি ময়না পাখির সাথ ছিল। ময়না পাখি সব সময়ের জন্য রাধার সখী হয়ে রইল।